আগামী নির্বাচনে অনেকেই তাদের ক্ষমতা দেখাতে চাইলেও পুলিশকে আইন মানার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুলিশের ১২৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি এই নির্দেশ দেন। ডক্টর ইউনূস বলেন, আগামীতে নতুন পুরনো ছাত্রদের যে দলই ক্ষমতায় আসুক না কেন, কারো পক্ষ নিয়ে কাজ না করে আইনের মধ্যে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পুলিশকে অতীত ইতিহাস থেকে বেরিয়ে আসতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের জন্য দেখিয়ে দিতে হবে পুলিশ খারাপ না, মানুষের পাল্লায় পড়ে খারাপ হয়েছিল। ভালো ইমেজ প্রতিষ্ঠা করতে পারলে গত ১৬ বছরে পুলিশের কর্মকাণ্ড জনগণ ভুলে যাবে এবং পুলিশকে মাফ করে দিবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, ডেসপারেট হয়ে যাবে, আমার ক্যান্ডিডেট জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন, তুমি আমাকে আইন দেখাও, এসব হবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার আইনের সরকার যেন হয়, আইনের মারফতে যে এসছে, যে আইন ভেঙে মেঘে এসছে সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না। কারো কথা মানার দরকার নাই, না অন্তর্বর্তীকালীন সরকার না অন্য সরকার যারা নির্বাচন করছে তাদের বিষয়ে কারো কথা আইন যা বলে তুমি আইনের ভেতরে থাকো, তাহলে পরবর্তী সরকার আইন মানার সরকার হবে। আর যদি বলছে হ্যাঁ ওরা কি আছে, ওরা তো আসতেছে, ওদের কুটুম মানুষ ছাড়া আমরা কি করব, তাহলে আমরা অন্যদিকে চলে গেলাম। যেই হোক সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, চলে যায়। রাজধানী সহ দেশের ১২ জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙ্গামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে হাঁসফাঁস দশা মানুষের। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অবস্থা বিরাজ করছে। বুধবার পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্ট্রবেরি বিদেশি ফল হলেও বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সজল আহমেদ। অপ্রচলিত ও উচ্চ মূল্যের ফল হওয়ায় লাভজনক চাষে পরিণত হয়েছে স্ট্রবেরি। পুষ্টি সমৃদ্ধি হয় দেশের বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। স্ট্রবেরি চাষ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। নভেম্বরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের কৃষি উদ্যোক্তা সজল আহমেদ বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেন। ৬ বিঘা জমিতে রোপণ করেন ৪০,০০০ স্ট্রবেরির চারা। প্রতি বিঘা জমিতে স্ট্রবেরি চাষে খরচ হয় ৭০ থেকে ৮০,০০০ টাকা। নিয়মিত পরিচর্যায় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গাছে ফুল আসতে শুরু করে। এখন সাদা ফুল আর পাকা লাল স্ট্রবেরি ফল শোভা পাচ্ছে গাছে গাছে। জানুয়ারি মাসের শেষের দিকে ফল সংগ্রহ শুরু হয়েছে, চলবে এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। বাজারে প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়। ৫০,০০০ গাছ লাগাইছি, এর মধ্যে আছে বাড়ি 1 আছে, বাড়ি 2 আছে, আমেরিকান ফেস্টিভ্যাল আছে, আর আমেরিকান কার্নিভাল আছে। বাগানে অনেক কাঁচা এবং পাকা ফল কি সুন্দর ধরে রয়েছে, দেখে আমাকে অনেক ভালো লেগেছে। এটা বিদেশি ফল হওয়া সত্ত্বেও আমাদের দেশে আসলে চাষ হচ্ছে। আমাদের এই আবহাওয়াতে হয়েছে দেশে, এটা যদি বাজারে নেওয়া যায় অনেক লাভবান হবে। বিদেশি ফল স্ট্রবেরি চাষে নিজের সফলতার কথা জানালেন এই উদ্যোক্তা। ফলও আছে, ফুলও আছে, হারভেস্ট করার জন্য পেকেও গেছে, সে ফলগুলো তুলছি। ৪-৫ বিঘে আমার মেয়া করছে, তাই ভালোই ফল আল্লাহ দিচ্ছে। এই ফলের চাষ বৃদ্ধির লক্ষ্যে এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিসার। আমরা সার্বক্ষণিক কৃষককে পরামর্শ দিচ্ছি, কৃষকের পাশে আছি, রোগবালাই বা অন্যান্য যে ব্যবস্থাপনা নিয়ে। আশা করি হয়তো দিন দিন এটা আবার বৃদ্ধি পাবে আমার জীবননগরে। লাভজনক এই বিদেশি ফল চাষ বৃদ্ধির মাধ্যমে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে, এমনটাই মনে করে এলাকাবাসী। আধুনিক প্রযুক্তিতে আখের সাথে অন্যান্য ফসল চাষ লাভবান হওয়ায় জয়পুরহাটে দিন দিন বাড়ছে সাথী ফসলের চাষ। কৃষকদের উদ্বুদ্ধকরণে কাজ করছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট।
ইতোমধ্যে জয়পুরহাটের আখ চাষিরা এর সুফল পেতে শুরু করেছে। একসাথে কয়েকটি ফসল ওঠায় আখ চাষেও আগ্রহ বাড়ছে কৃষকদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আখ চাষ করতে 12 থেকে 14 মাস সময় লাগে। দাম কমে আসায় আখ চাষে আগ্রহ হারাচ্ছিলেন জয়পুরহাটের কৃষকরা। এই সংকট কাটাতে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে লাভজনক সাথী ফসল উৎপাদনে নানামুখী পদক্ষেপ নেয় বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। আখের পাশাপাশি জমিতে আলু, পেঁয়াজ, রসুন, ক্ষীরা, বাঁধাকপি, ফুলকপি সহ নানা সবজি চাষ শুরু হয়। আমরা আখ চাষ করি, আগে করতাম বাপদাদার আমল থেকে, তখন কোনো পাইতাম না, শুধু আখ চাষ করি। তা এখন বর্তমান সাথী ফসল দেই, তাতে আমরা অনেক লাভবান হই। আগে 1 বছর পর যেহেতু টাকা পাবার, এই 3টা সাথী ফসলে আমি 2 মাস পর পর টাকা পাই, আমি খুব উপকৃত হচ্ছি। 50 শতক জমিতে আমি লাগাচ্ছি সাথী ফসল, আমার 5 থেকে 7টা ফসল আমার বর্তমান আছে। একই জমিতে আখের পাশাপাশি 3টি সাথী ফসল চাষ করে লাভবান হয় দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। তাদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা সহ বিভিন্ন সহায়তা দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠানটি। সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগেরও। সাথী ফসল প্রযুক্তিটি আরও জনপ্রিয় করার জন্য এবং সম্প্রসারণের জন্য আমরা বিভিন্ন ধরনের মাঠ দিবসের আয়োজন করে থাকি, বিভিন্ন ধরনের চাষি প্রশিক্ষণের আয়োজন করে থাকি। আখ অর্থকারী ফসল এবং আখের উপর বেস করে আমাদের চিনি কলগুলো চলে। আখের উৎপাদন বাড়ানোর জন্য 12 মাসি ফসল হিসেবে আসলে কৃষকরা একটু অনাগ্রহ দেখায়। সেক্ষেত্রে যদি 2 বা 3টা বছরে সাথী ফসল নিতে পারে, তাহলে কৃষকরা লাভবান হবে। সাথী চাষে নানা সম্ভাবনার কথা জানালেন কর্তৃপক্ষ। জয়পুরহাট সুগার মিল আগে যেভাবে চলতো তার থেকে অবশ্যই 1 মাস হলেও বেশি চলবে এই আখের সাথে সাথী ফসল এই আবাদ বৃদ্ধি করার মাধ্যমে। চাষিদেরকে দেখা যাচ্ছে যে তাদের আয় বৃদ্ধির জন্য এবং তাদেরকে টিকিয়ে রাখার জন্যই যে তারা যাতে উদ্বুদ্ধ হয়ে আখ ফসলের সাথে এই স্বল্পমেয়াদী ফসলগুলো আবাদ করতে পারে। সাথী ফসল চাষের সুযোগ সৃষ্টি হয় জয়পুরহাটের আখ চাষিদের সামনে কৃষি উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গাছ সুরক্ষায় হবিগঞ্জে মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর জাহাঙ্গীর আলম ও জেলা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও বৃন্দাবন সরকারি কলেজ সহ বিভিন্ন স্থানে পেরেক দিয়ে 57 বিলবোর্ড এবং ফেস্টুন অপসারণ করা হয়।